কালবৈশাখী ঝড় আর প্রকৃতিতে কি তাণ্ডব চালিয়েছে, তার থেকে বেশি তাণ্ডব শুরু মনে। ইট পাথরের এই শহরে বড় বড় বাড়ি গাড়ির বহরে সবকিছুই ঠিক আছে, অথচ কিছুই যেন ঠিক নেই জারিফের কাছে। গতকালকের কালবৈশাখীর সাথে অঝড় বৃষ্টি যেন জারিফের জীবনকে থমকে দিয়েছে। এই পৃথিবীতে কখন কার জীবনে কি ঘটে কেউ কি তা বলতে পারে? উহুম, তা মোটেও সম্ভব নয়। একটা রাত যা জারিফের জীবনটাকে দাঁড় করিয়েছে কঠিন থেকে কঠিনতর অবস্থায়। কাল অবধি বিয়ে নিয়ে যে উৎফুল্ল রঙিন স্বপ্ন নিয়েছিল জারিফ, তা যেন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। জারিফ চোখে মুখে অন্ধকার দেখছে, কি করবে ভেবে পাচ্ছে না। দিশেহারা সে। বিষণ্ণতায় ছেয়ে গেছে জারিফের মন মস্তিষ্ক। অনুশোচনায় জর্জরিত। অপরাধবোধ বুকের মধ্যে কেড়ে কেড়ে খাচ্ছে। আগের মতো সবকিছু স্বাভাবিক হবে কি, আর না সম্ভব? এই প্রশ্নের কোনোই উত্তর জানা নেই জারিফের। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 1টা বাজে। চারিদিকে পিন পতন, নীরবতা, নিস্তব্ধতায় ঘেরা। ব্যালকনিতে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছে জারিফ। দৃষ্টি দূরে অন্ধকারে নিবদ্ধ। কালকে রাতের কথা মানসপটে ফের ভেসে উঠতে চল শক্ত হয়ে যায়। রাগে ক্ষোভে অস্পষ্ট স্বরে আওড়ায়, যা কিছু ঘটেছে সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী। ওই মেয়েটা আজ 2 রাত আমার চোখের ঘুমকে আরাম করেছে, আমার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে তুলেছে। সবার কাছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ হতাশার শ্বাস ফেলে, এক হাত মুঠো করে চোখ বন্ধ করে ফের মনে মনে আওড়ায়, ওই মেয়েটার কথা মতো চুপচাপ বসে থাকা বোধ হয় মোটে উচিত হবে না। সবাইকে সত্যিটা বলতে হবে। সবাই আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই। তবু প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। এমনিতে একদিন লস হয়ে গেছে। কালকে হলুদ, পরশু বিয়ে। আর বিয়ের আগে আমার বিষয়টা সবাইকে জানাতে হবে। আর সত্যিটা ওই মেয়ের মুখ থেকেই সবাই জানবে। এখন ফার্স্ট আমার ওর সাথে কথা বলা জরুরি। আজকে বৃহস্পতিবার। শহরের আভিজাতপূর্ণ রুচিশীল একটা কমিউনিটি সেন্টারে হলুদের আয়োজন করা হয়েছে। একসাথে বরকনের হলুদ হবে। সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য রেডি। সেখানে জারিফ এখনো রুমে বসে হতাশার মধ্যে আছে। কিভাবে সত্যটা সবাইকে বলবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। এরই মধ্যে যারা এসে জারিফকে তাড়া দিয়ে যায়। সাথে হলুদের জন্য কেনা পোশাক রেখে যায়। জারিফ শাওয়ার নিয়ে সাদা পাঞ্জাবি আর উপরে হলুদ কোটি পরে নেয়। জারিফের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আগে লিয়ার সাথে কথা বলতে হবে। লিয়ার কথা মতো এত বড় বিষয় গোপন রাখা জারিফের পক্ষে পসিবল নয়। ওদিকে লিয়া যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। কি থেকে কি হয়ে গেল এখনো তা লিয়ার বুঝে আসছে না। লিয়া বিষণ্ণ মন নিয়ে রুমের বিছানায় বালিশে মুখ গুজে শুয়েছিল। সেই মুহূর্তে রাজিয়া সুলতানা এসে লিয়াকে এখনো রেডি হতে না দেখে কিছুটা শক্ত গলায় বলেন, এই কি লিয়া, তুই এখনো রেডি হসনি? ওদিকে তুষার ফোন করেছিল, ওরা তো প্রায় চলে আসলো। আমাদের তো এখন কমিউনিটি সেন্টারে যেতে হবে, আর ওখান থেকে সরাসরি তো দাদু বাড়িতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। এমনিতেই রাহবারের মান্থলি এক্সাম থাকায় আগে থেকে যেতে পারিনি। এজন্য তোর বড় মা ভীষণ আক্ষেপ করছে। যা, আর দেরি করিস না। লিয়া শোয়া থেকে উঠে বসে, মাথাটা নিচুই রাখে। লিয়ার মন মস্তিষ্ক বিষাদে ছেয়ে আছে। নিজেকে জড় বস্তুর ন্যায় মনে হচ্ছে। একদম অনুভূতিহীন লাগছে। রাজিয়া সুলতানা লিয়ার কোনো ভাবান্তর নেই দেখে কিঞ্চিত পরিমাণ কপাল কুঁচকে ফেলে। ফের সন্ধিহান গলায় বলে, বুঝলাম না, কি সমস্যা তোর? সেদিন যে তোর দাদুবাড়ি থেকে রাত করে বাসায় ফিরলি, তারপর থেকে আমি খেয়াল করছি তোকে কেমন যেন বিষণ্ণ লাগছে। শরীর খারাপ নাকি কোনো সমস্যা? আর এটাও বুঝতে পারছি না সেদিন অত লেট হলো কি করে। মায়ের সন্ধিহান গলার স্বর শুনে লিয়া অপ্রস্তুত হয়ে যায়। লিয়া ঘন ঘন চোখের পলক ফেলে। বুকের ভেতর ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সেকেন্ডেই চোখের কোণ বেয়ে নোনা জল ভরে ওঠে। দাঁতে দাঁত চেপে কান্না আটকে আমতা আমতা করে বলে ওঠে, সে সেদিনই তো বললাম গাড়ির সমস্যা হয়েছিল। রাজিয়া সুলতানা মুখ দেখে বোঝা যাচ্ছে উনি লিয়ার কথা এখনো পুরোপুরি বিশ্বাস করেনি। চোখ মুখ স্পষ্ট সন্ধিহান। লিয়া মনে মনে আওড়ায়, এখন যদি বলি আমি যাব না, তাহলে আম্মু সন্দেহ বাড়বে, বই কমবে না। তাই কষ্ট হলেও অনিচ্ছা হলেও আমাকে যেতে হবে হলুদে। লিয়া হতাশার দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে যায়। রাজিয়া সুলতানা লিয়ার পোশাক বের করে বিছানায় রাখে আর হাঁক ছেড়ে বলেন, লিয়া, জারিফদের বাড়ি থেকে যে লেহেঙ্গা দিয়েছে বের করে রেখেছি। আর সময় 10 মিনিটস, এর মধ্যে ফার্স্ট রেডি হয়ে নিবি, কেমন?
ছেলেপক্ষ আগে উপস্থিত হয়েছে, মেয়েপক্ষ এখনো উপস্থিত হয়নি, তবে কাছাকাছি চলে এসেছে। যারা হলুদ শাড়ি পরেছে, সাথে হলুদ ফুলের কৃত্রিম অর্নামেন্ট। যারা শার্টে এক হাতে ধরে ভেতরে যেতে থাকে। নীল কমিউনিটি সেন্টারের দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। নীলকে দেখে যারা এগিয়ে যায়, গিয়ে চঞ্চল গলায় বলে, এই নীল ভাইয়া, আমার কয়টা পিক তুলে দে তো। নীল বড় বড় চোখ করে জারার দিকে তাকায়, অট্টহাসিতে ফেটে পড়ে। নীলের হাসি দেখে জারার মেজাজ খারাপ হয়। যারা ধমক দিয়ে বলে, এরকম হে হে করে হাসার কি হলো? মাথা খারাপ হলো নাকি? নাকি ভূত টুত ভর করলো? কোনটা? নীল ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, ভূত আসবে কোথা থেকে? সামনে যে পেতনি দাঁড়িয়ে আছে তাকে দেখে তো ভূত মহাশয় 500 গজ দূরে দিয়ে হাঁটবে। এ কি সেজেছিস, একদম পেতনি পেতনি লাগছে। নীলের এহেন কথা শুনে তটতট করে জারার ফুরফুরে মেজাজটা খারাপ হয়ে যায়। যারা রাগে গজগজ করতে থাকে। কত সুন্দর করে হলুদ শাড়ি পরেছে, ছোট মা তো বলেছিল একদম হলুদ পরি লাগছে। সেখানে নীলের এমন কথায় যারা রাগ আকাশ সম হয়। সবার মুখে হাসি, দারুণ আনন্দ ঘন পরিবেশ। তবু এক ফোঁটা আনন্দ নেই জারিফের মনে। জারিফ লিয়ার সাথে কথা বলবে, সেই চিন্তায় লিয়ার অপেক্ষায় আছে। যেভাবেই হোক লিয়ার সাথে কথা বলতে হবে। এমন সময় নীল জারিফের পাশে এসে দাঁড়ায়, সূক্ষ্ম নজরে নোটিশ করে। মুচকি এসে গমগমে স্বরে বলে ওঠে, তো ব্রো, এত অধীর আগ্রহে কার জন্য অপেক্ষা করছিস? নিশ্চয়ই তোর বউয়ের জন্য। জারিফ হঠাৎ করে ক্ষীণ আওয়াজে বলে ওঠে, হুম। হুম। কথাটা বলার পরপরই জারিফের হুঁশ হয়। জারিফ খানিকটা অপ্রস্তুত হয়, নীলকে এড়িয়ে যেতে বলে। আমার একটা কল করার আছে। এটা বলেই জারিফ এখান থেকে প্রস্থান করে, নিরিবিলি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে কোনো পক্ষে সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তাসনিমকে হলুদ শাড়ি, গায়ে হলুদ গাঁদা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। হলুদ সাজে তাসনিমকে খুব সুন্দর লাগছে। তাসনিমকে স্টেজে বসানো হয়। এত সুন্দর পরিপূর্ণ সাজগোজ। তারপরেও তাসনিমের মনের মধ্যে কিছুর যেন অপূর্ণতা রয়ে গেছে। আজ হলুদ, কাল বিয়ে। এতে তো তাসনিমের খুশি হওয়ার কথা, মনটা প্রফুল্ল থাকার কথা। এসবের জায়গায় তাসনিমের মনে বিষণ্ণতা ঘিরে ধরেছে। জোর করে মুখে কৃত্রিম হাসিয়ে ঝুলিয়ে রেখেছে। নিজেকে রোবট রোবট লাগছে, অনুভূতি শূন্য মনে হচ্ছে। লিয়া সবার ভিড় থেকে একটু দূরে ম্লান মুখে দাঁড়িয়ে আছে। নীল লিয়াকে দেখে এগিয়ে আসে। নীল প্রথম থেকে লিয়াকে নোটিশ করছে। লিয়া কিছু নিয়ে চিন্তিত, আর সবার থেকে কেমন দূরে দূরে আছে। হলুদ লেহেঙ্গায় লিয়াকে চমৎকার লাগছে, তবে মুখটা মলিন। লিয়ার ভারী মুখশ্রীতে এক নজর তাকিয়ে নীল ঠোঁট কামড়ে ধরে বলে, এই মিস লিয়া, আপনার কি মন খারাপ? আপনাকে কেমন জানি বিষণ্ণ লাগছে। লিয়া ছোট্ট শ্বাস ফেলে, চোখের কোণের অংশটুকু এক আঙ্গুল দিয়ে আড়ালে মুছে নেয়। ম্লান স্বরে বলে, না, ঠিক আছি তো, কোনো সমস্যা নেই। নীল মৃদু হাসে, একটু সময় নিয়ে সুন্দর করে আবদার করে বলে, এই লিয়া জানেন, আমার না এই আপনি টাপনি এসবে কমফর্টেবল ফিল হয় না। তাই বলছি, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আর আপনি চাইলে আমাকে ফ্রেন্ডস হিসেবে ট্রিট করতে পারেন। লিয়া ছোট্ট করে বলে। ইটস ওকে। নীল স্মিত হাসে। কিয়ৎক্ষণ পরে কণ্ঠে শীতলতা নিয়ে ফের আওড়ায়, আজ থেকে যে কোনো প্রয়োজনে কোনো হেল্প লাগলে ফ্রেন্ড হিসেবে বলতে পারো। আশা করি ফ্রেন্ড হিসেবে আমি মানুষটা মন্দ হব না। এদিকে সবার ভিড়ে জারিফের দু চোখ লিয়াকে খুঁজছিল। সে সময় জারিফ দেখতে পায় নীল আর লিয়াকে পাশাপাশি কথা বলতে। এর মধ্যে লিয়া সামনে তাকাতে খানিকটা দূরে জারিফকে দেখতে পায়। বুকের ভেতর তোলপা শুরু হয়, মোচড় দিয়ে উঠল বুকের ভেতরটা। চোখ দুটো ছলছল করে উঠল। লিয়ার চোখ মুখের দিকে চেয়ে নীল কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বাম ভ্রুটা নাচিয়ে ইশারায় বোঝায়। কি হয়েছে? লিয়া হালকা হাসার চেষ্টা করে নাক টেনে দিয়ে বলে, তেমন কিছু নয়, চোখে বোধহয় কিছু একটা পড়েছে। এই বলে লিয়া নীলকে এড়িয়ে চলে যায়। সবার ভিড় এড়িয়ে একপাশে ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। এতক্ষণের দলা পাকিয়ে রাখা কান্নাগুলো উপচে পড়তে থাকে। চোখ বন্ধ করতে গাল বেয়ে পড়তে থাকে ভারী বর্ষণ। লিয়ার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। যা কিছু হয়েছে তার জন্য লিয়া নিজেকে ক্ষমা করতে পারছে না। লিয়া অনুতপ্ত হয়ে মনে মনে আওড়ায়, ইস, সেদিন রাতে ওনার সাথে না আসলে
আজ এই দুর্ঘটনা ঘটতো না। আপু, বড় মা, বড় আব্বুর সামনে আমি মুখ দেখাবো কি করে? সত্যিটা জানার পর ওনার মতো সবাই নিশ্চয়ই আমায় ভুল বুঝবে। যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে আমিই হয়তো দায়ী। ওইদিকে জারিফ লিয়া যাওয়ার দিকে তাকিয়ে সেদিকে যাবে মনস্থির করে। এমন সময় হলুদের ডালা হাতে যারা জারিফকে পিছু ডাকে। যারার সাথে নাতাশাও ছিল, যারা গলা ছেড়ে ডাকে।